বুলা চৌধুরীর সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসে, অপ্রিয় সত্য হলো, বললে ওর ভালো লাগবে কিনা আমি জানি না, আমার বলেই দিই। তা আমি ওকে বললাম, ও বললো দিদি আমার অর্জুন চাই। আমি বললাম তোমায় দেবো একটা কন্ডিশনে, তুমি 8 মাস প্রেম করবে না, 8 মাস কমনওয়েলথ গেমসে তোমাকে 8টায় 6টা জিততে হবে, তুমি নিশ্চয়ই পাবে। কথা রেখেছিল এবং সত্যি করে দেখিয়েছিল। কেউ পাইয়ে দেওয়া বা কেউ চাইলো এটা দিয়ে দিলাম, এরকম কখনো হয়? এটা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড, তাই না? এটা একটা রাজ্যের কোনো অ্যাওয়ার্ড নয়। বছর কি কবে আমার সাথে মুখ্যমন্ত্রী দেখা বা কোনোদিন কথা হয়েছে এটা আমার মনেই পড়ছে না। হ্যাঁ, যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছে তো আমার সাথে কোনো কথা কিংবা দেখা দূরের থাক, কথাই হয়নি। আগে তো কথা হবে, তখন সামনে দেখা হলো, দেখাই হয়নি। আমাদের ভারতবর্ষের সাঁতারের কোনো মেডেল আজ পর্যন্ত কেউই পাইনি। রিচাকে নিয়ে কথা হচ্ছে, সেখানে আমার কথা কি করে আসলো এটা আমার ভাবতে সত্যিই এখনো কিছু অবাক হয়ে গেছে। এটা অবাক ব্যাপার। অর্জুনটা যদি কেউ পাইয়ে দেয় তাহলে আমার অ্যাচিভমেন্ট গুলোকে খুব ছোট করে দেখা। 2022 মহিলা বিশ্বকাপ জয় হয়েছে টিম ইন্ডিয়ার, তার মধ্যে অন্যতম রিচা ঘোষ। সেই রিচা ঘোষকে সম্মান জানানো হয়েছে ইডেনে সিএবির তরফ থেকে। সেখানে প্রধান অতিথি ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিচাকে একদিকে যেমন বিভিন্ন সম্মানে সম্মানিত করা হচ্ছে, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরিয়ে এলো সাঁতারু বুলা চৌধুরীর নাম। তবে যে মন্তব্য করেছেন তা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে বিতর্ক। বুলা চৌধুরী নাকি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন অর্জুন পুরস্কারের কথা তাকে দেওয়ার জন্য, এবং সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন তাকে প্রেম যেন না করতে, তাহলে তিনি সে ব্যবস্থা করে দেবেন। সামাজিক মাধ্যমে বেশ কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে এই মন্তব্য। সত্যি কি মুখ্যমন্ত্রীর কাছে অর্জুন পুরস্কার চেয়েছিলেন বুলা চৌধুরী? আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বুলা চৌধুরী সাঁতারু। দিদি নমস্কার। নমস্কার দিদি, আপনি কি মুখ্যমন্ত্রীর কাছে চেয়েছিলেন পুরস্কার, অর্জুন পুরস্কার চেয়েছিলেন? দেখো, অর্জুন পুরস্কার একটা কি নোভিস প্লেয়াররা কখনো পাবে? কোনো খেলোয়াড় এমনি কিছু না করে অর্জুন পুরস্কার পেতে হবে, তার একটা ক্রাইটেরিয়া আছে যে এইরকম এরকম তুমি যদি দেশের হয়ে পদক নিয়ে আসো বা ন্যাশনাল চ্যাম্পিয়ন হও, বিভিন্ন তোমার পারফরমেন্স অ্যাচিভমেন্ট আছে, তার উপরে পদ্মশ্রী অর্জুন অ্যাওয়ার্ড পাওয়া যায়। আর অর্জুন অ্যাওয়ার্ড হচ্ছে খেলাধুলার জগতের সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড। প্রত্যেকটা খেলোয়াড়ই স্বপ্ন থাকে যারা ওই অ্যাচিভমেন্ট গুলো করে যে আমি একদিন অর্জুন পাবো। সুতরাং অর্জুনটা কেউ পাইয়ে দেওয়া বা আমি দিলাম, কেউ চাইলো এটা দিয়ে দিলাম, এরকম কখনো হয়? এটা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড, তাই না? এটা একটা রাজ্যের কোনো অ্যাওয়ার্ড নয়, এটা হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড। সুতরাং ন্যাশনাল অ্যাওয়ার্ড তার কমিটি আছে, কমিটি বিবেচনা করে তার কাকে অ্যাওয়ার্ড দেবে কি কাকে অ্যাওয়ার্ড দেবে না। আর আমার কথা যখন আসছে, আমার অর্জুন অ্যাওয়ার্ড নিয়ে আমাদের ভারতবর্ষের এবং বাংলার সাংবাদিক মহল আমার জন্য ওই সময়ে 90s এর কথা বলছি, যে ওই সময় অনেক সাংবাদিক আমার লেখা হয়েছিল অনেক, যে বুলা চৌধুরীকে কেন অর্জুন দেওয়া হচ্ছে না, এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। তারপরে গিয়ে আমি অর্জুন পাই। ততক্ষণে আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন, আমার যে দক্ষতা, আমার যে অ্যাচিভমেন্ট, তাতে শুধুমাত্র আমি দেশের জন্য মানে আমার রাজ্যের জন্য যে আমি গোল্ড মেডেল নিয়ে এসেছি তা না, আমি দেশের জন্য অনেক অনেক গোল্ড মেডেল নিয়ে এসেছি। তারই মধ্যে আমি যখন অর্জুন পাই তার মধ্যেই আমি 4টে গোল্ড পাই তো সাব গেমসে নেপালে। আর 91-এ যেটা আমি শ্রীলঙ্কায় যাই সেইখানে আমি 6টা গোল্ড পাই। গোল্ডের কথা বলছি, এরপরে তো আছে সিঙ্গাপুরে এশিয়ান এজ গ্রুপ অনেকগুলো মেডেল, তারপরে প্যান প্যাসিফিক মিট, মানে এরকম ভাবে দেখতে গেলে অনেক ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল মিটে আমি প্রায় মোর দেন 350 কাছাকাছি আমি মেডেল পেয়েছি, গোল্ড মেডেল এবং অন্য সমস্ত মেডেল নিয়ে। তাহলে মানে আমার অ্যাচিভমেন্টটাকে এত সোজা করে দেখা যাবে? এত সোজা মানে আমার অ্যাচিভমেন্টটা কিছুই নেই। আপনিও তো বাংলা সোনার মেয়ে। সোনার মেয়ে শুনতেও ভালো লাগে, এই জন্যই তো লড়াই করা না, এত পরিশ্রম কি এমনি? এগুলোতে দেখো, একটা ন্যাশনাল মেডেল পাওয়া একখানা এত সোজা ব্যাপার নয়। এটা যারা সাধারণ মানুষ আছেন, সাধারণ মানুষরা দেখবেন তারা সবাই বোঝে যে একটা ন্যাশনাল মেডেল নিয়ে আসা এরকম এত সোজা ব্যাপার নয়। সেখানে আমি শুধু ন্যাশনাল একটা গোল্ড আনিনি, আমি দিনের পর দিন বাংলার জন্য লড়ে মেডেল নিয়ে এসেছি। বাংলার জন্য আমি 6 বছর মানে 9 বছর বয়সে আমি 6টা গোল্ড মেডেল স্টার্ট করেছি ন্যাশনাল থেকে। 6টা গোল্ড মেডেল 9 বছর বয়স থেকে। 12 বছর বয়সে
আমি ভারতবর্ষে 82 এশিয়ান গেমসে যে এশিয়ান গেমস হলো তাতে পুরো ইন্ডিয়া টিমের আমি সব থেকে ছোট একটা মেয়ে ছিলাম। সবাই আমাকে এত ভালোবাসতো, মানে মানে কি বলবো, আমাকে দেখে না সবাই খুব উৎসাহিত হতো, দেখা তো ছোট মেয়ে কি সাঁতার কাটছে, একটা এশিয়ান গেমস এর মতন আমি পড়তে এসছি, আর কি ব্যাপার 82 এশিয়ান গেমসে, এটা কি সোজা ব্যাপার? 12 বছর একটা মেয়ে সে এশিয়ান গেমস এর মতন জায়গা সে পড়তে এসছে। এগুলো দেখো, অর্জুন পাওয়াটা হচ্ছে পেতে গেলে অ্যাচিভমেন্ট করতে হয়। অর্জুনটা যদি কেউ পাইয়ে দেয় তাহলে আমার অ্যাচিভমেন্ট গুলোকে খুব ছোট করে রাখবে, যেটা কখনো পারবো না। কারণ এই অ্যাচিভমেন্টের পিছনে অনেক কষ্ট, সাধনা, পরিশ্রম, স্যাক্রিফাইস, আমার বাবা মা, আমার পরিবার প্রচুর স্যাক্রিফাইস করেছে। মানে বলছে মুখ্যমন্ত্রী একবারে ভরা মাঠে ভুল কথা, মিথ্যে কথা। আমার কথা হচ্ছে এখানে আমার প্রশ্ন, আমার কথা আসলো কিভাবে আমি জানি না। আপনার সঙ্গে মানে না, আমার কাছে কয়েক বছর কি কবে আমার সাথে মুখ্যমন্ত্রী দেখা বা কোনোদিন কথা হয়েছে এটা আমার মনেই পড়ছে না। হ্যাঁ, যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছে তো আমার সাথে কোনো কথা কিংবা দেখা দূরে থাক, কথাই হয়নি। আগে তো কথা হবে, তখন সামনে দেখা হলো, আমার দেখাই হয়নি। তো সুতরাং আমি বুঝতেই পারছি না, এরকম একটা মেয়ে যে আমাদের ভারতকে গর্ব করেছে, রিচা, তার একটা শুভ অনুষ্ঠানে, তার একটা, সে এরকম প্রথমবার একটা সে অ্যাওয়ার্ড পাচ্ছে, তার কাছে এটা একটা বিরাট পাওনা। কোথায় তার কথা বলবে, তাকে নিয়ে আলোচনা করবে, তাকে ক্রেডিট দেবে, তার বাবা মা মঞ্চে আছেন, বিশিষ্ট জনরা ওখানে মঞ্চে আছে, না আমি মঞ্চে আছি, না ধারে আছি, না পাশে আছি, কোথাও নেই আমি। তো সেইখানে এরকম একটা মানে উনি যদি বলতেন যে আমি স্পোর্টস মিনিস্টার ছিলাম ওই সময়, আমাদের ঘরের মেয়ে, আমাদের আদরের মেয়ে, আমাদের সোনার মেয়ে, সে অর্জুন পেয়েছে, আমি তখন ছিলাম সেই সময় কাছে ছিলাম, তাহলে শুনতে খুব ভালো লাগতো। একটা কোনো অ্যাওয়ার্ড চেয়ে পাওয়া, অ্যাচিভমেন্ট গুলো সেগুলো ছোট করে দেওয়া হচ্ছে। এটাই খারাপ লাগে যে একটা চেয়ে পাওয়া দেখুন একটা সম্মানের ব্যাপার, এটা তো আমার কাছে সম্মানের ব্যাপার না। যেটা হচ্ছে দেখো, আমরা তো আর সাঁতার কেটে তো আর টাকা রোজগার করিনি, একটা টাকাও পাইনি। আমাদের সাঁতারের একটা মেডেল ছাড়া আর কিচ্ছু নেই। যার জন্য এই মাস দুয়েক আগে আমার বাড়িতে যখন চুরি হয়, তোমরা জানো কিনা জানি না, আমার বাড়িতে চুরি হয়, সমস্ত মেডেল আমার চুরি হয়ে যায়। তখন আমি মুখ্যমন্ত্রীকে আমি অনেক ক্ষোভ প্রকাশ করে দিয়েছিলাম ওই সময়টা। ওই আমার বাড়িতে ওই মেডেলগুলো যখন দেখলাম ফাঁকা, তখন আমি ওনাকে বলেছিলাম যে আপনি আমার মেডেলগুলো রক্ষা করতে পারলেন না, আপনি আমাদের তো অভিভাবক না। তো সেইখানে কিন্তু তিনি কোনো সারা শব্দ দেননি। উনি বা ওনার যে সাথী আছেন স্পোর্টস মিনিস্টার, তারাও যে একটা কথা বলবে যে না বুলার আমাদের সোনার মেয়ে, তাকে আমি, তার বাড়িতে চুরি হয়েছে, আমি নিশ্চয়ই তার করবো, যদি বলতো কথা, তাহলে আমার সেটা আরো ভালো লাগতো। কিন্তু সেইখানে না বলে আমার একটা পরিবেশে উনি হঠাৎ করে আমাকে স্মরণ করলেন। আমি সত্যি আশ্চর্য হয়ে গেছি এবং ভালো লাগছিল যে একটা মুখ্যমন্ত্রী আমার নাম নিচ্ছে। যে কোনো একটা মানুষের নাম শুনলে তো ভালোই লাগবে, মুখ্যমন্ত্রী একটা বুলা চৌধুরী নাম নিচ্ছে। আমি তাহলে আপনি অর্জুন চেয়েছেন না, এই তারপরে যখন এই কথাগুলো যখন শুনলাম যে প্রেমের কথা, চাওয়ার কথা, তারপরে কমনওয়েলথ গেমস এর কথা, যে কমনওয়েলথ গেমসে আমাদের ভারতবর্ষের সাঁতারে কোনো মেডেল আজ পর্যন্ত কেউই পাইনি। তো সেই জন্য মানে আমি জানি না উনি কেন এসব বক্তব্য বলেছেন, হঠাৎ করে কি উনি কি বলেছেন, মানে এগুলো শুনতে দেখো আমার স্পোর্টস জীবনটা অনেকটা বড়, খুব ছোট্ট নয়। আমি 2 বছর বয়সে সাঁতার শিখেছি, তারপর থেকেই আমার গঙ্গা পক্ষে প্রশিক্ষণ, তারপরে স্টার্ট, তারপরে ন্যাশনাল একটার পর একটা, জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন 10 বছর উপর আমি জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন, সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন আমি 10 বছরের উপর, 21 বছর আমার জাতীয় রেকর্ড, ন্যাশনাল রেকর্ড কেউ ভাঙতে পারেনি। সুতরাং বাংলার একটা মেয়ে সাধারণ ঘাটে উঠে এসেছে, সে সারা ভারতবর্ষকে দাপিয়ে বেরিয়েছে সাঁতারে একটাই নাম ছিল তখন। আমার ধারে কাছে, আমি যে বাটারফ্লাই স্ট্রোক করতাম তার ধারে কাছে কেউ আসতো না। তো সুতরাং এই যে দিনের পর দিন যে কষ্টটা করেছি অত বছর থেকে, শুধু তাই নয়, উনি তো অর্জুন বলছেন, তারপর আমি 3টে আরো রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছি। আমি তেনজিং নরগে অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাওয়ার্ড পেয়েছি, যেটা হচ্ছে আমি যত সমুদ্র পৃথিবীতে আছে 7টা সমুদ্র আমি ক্রস করেছি, 5টা মহাদেশ, তার জন্য আমি তেনজিং নরগে পেয়েছি, সেটাও একটা রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড। পদ্মশ্রী পেয়েছি, যেটাও রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড। তারপরে আমি পেয়েছি ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড, যে মানে আমি বিশ্বের 5টা মহাদেশে সাঁতার কেটেছি। এইগুলো একটা হিস্ট্রি। আমি থাকবো না, কিন্তু আমার অ্যাচিভমেন্ট, আমার রেকর্ড
চিরকাল রয়ে যাবে। এইগুলোকে কেউ কিছু বলে কোনোদিন বুঝতে পারবে না। এটাই আমার অ্যাচিভমেন্ট, এটাই বুলার চৌধুরীর অ্যাচিভমেন্ট, এটাই আমার অহংকার, এটাই আমার গয়না বলতে পারবো। এগুলো আমার মেডেল, আমার সঞ্চয় করা। আর এই সবের সঞ্চয়ের জোরেই আমি অ্যাওয়ার্ডগুলো পেয়েছি। আজকে অর্জুন অ্যাওয়ার্ড বলো, আরো যে 3টে অ্যাওয়ার্ড বললাম, এগুলো হচ্ছে আমার অ্যাচিভমেন্টের উপর পাওয়া। কেউ যদি বলে যে দয়া করে, তারপরে দেওয়া যায় না, এটা মানে আমি, আমার কিছু বলার নেই। উনি হয়তো অতিরিক্ত আমাকে স্নেহ করেন, কারণ উনি আমাদেরও মুখ্যমন্ত্রী, সবার যেমন। আমরা সবসময় নিশ্চয়ই তাকে আমরা শ্রদ্ধা করব। আমার কালচার আমাকে শেখায় যে অভিভাবক যারা বড় তাদেরকে শ্রদ্ধা করতে শেখো, কখনো তাদের নিচে নামাবে না। এটাই আমার বাবা মার শিক্ষা দিন। সোনার মেয়েকে সম্মান করতে গিয়ে আরেক সোনার মেয়েকে তো হতাশ করে দিলেন মুখ্যমন্ত্রী। আপনি ইমোশনাল হয়ে যাচ্ছেন বিষয়গুলো দেখে। হ্যাঁ, অবশ্যই। প্রত্যেকবার যখন বলছি আমার তো নিজেরই একটা খারাপ লাগে, এগুলো বলতে কি কারো ভালো লাগে? এটা কি আমার বলার? আমি তো মানে বুঝতেই পারছি না। আমার জন্য তোমরা যদি আসতে, আজকে তোমার বুলাদি তোমার অ্যাচিভমেন্টের কথা বলো, এখন যদি আমাকে এই বিষয় নিয়ে বলতে হয়, আমার খুব খারাপ লাগছে। আমি রিচা নিয়ে কথা বলবো যে এই মেয়েটা তো দেশের গৌরব, আমি তো বলতে ভালোবাসি। তাকে এত রিসেপশন দিয়েছে, আগামী দিনে যে কোনো স্পোর্টসম্যান তাকে দেখে এগিয়ে আসবে যে আমি ক্রিকেটার হব। যে গেমগুলো একদিন পুরুষতান্ত্রিক গেম ছিল, মহিলারা বিশ্বকাপ জয় করছে, আমার দেশেও সড়ক পর্যন্ত পারেনি, সেখানে রিচা করে দেখিয়েছে ইন্ডিয়া টিম। এটা আমাদের গর্বের বিষয়। তো সেইখানে সেসব নিয়ে আলোচনা হবে, আমি সেসব নিয়ে আপনাদের সামনে বলবো। সেখানে যদি আমাকে আমার নিজের সামনে বলতে হয় যে আমি সেই করেছি, আমার অ্যাচিভমেন্ট, এইগুলো ঢাক পেটানোটা আমি কম করতাম, কিন্তু এখন আমাকে বলতে হচ্ছে। আমি ঢাক পেটানো আমি খুব কম বলি, নিজের বিষয়ে বলতে চাই না যে আমি এই করেছি। সময়ে সেটা বলবো, সাংবাদিকরা সেটা আমার বিষয়ে বলবে, সাধারণ মানুষ আমার বিষয়ে বলবে আমি কি করেছি। কিন্তু এখন আমাকে নিজেকে বলতে হচ্ছে যে আমি দেখো, আমি এই অ্যাচিভমেন্ট গুলো করেছি, তোমরা দেখো শুনো, এই জন্য আমি অর্জুন পেয়েছি। হ্যাঁ, তো এইগুলো ভালো লাগে। একটা বিষয় ছিল যেখানে আপনাকে বলা হচ্ছিল যে প্রেমটা কম কর, মুখ্যমন্ত্রী হঠাৎ করে বলে দিলেন। আমি জানি না, আমি এই শব্দটাকে খুব বেশি ব্যবহার করি না। হ্যাঁ, যদি বলো প্রেম, জলের সাথে প্রেম, সারা জীবন জন্ম থেকে নিয়ে জলই ভাবছি, জলই আমার জীবন। আমার ছেলে জন্মাবার পর আমি যত সমুদ্র আছে পৃথিবীতে আমি ক্রস করেছি। 7টা সমুদ্র একই ব্যাপার নয়, দুবার ইংলিশ চ্যানেল। হ্যাঁ, ইটালিতে টাইনিয়ান সি, গ্রিসে আমার বিশ্ব রেকর্ড, এই স্পেনে ম্যাচের কোন চ্যানেল 2000 সালে আমি ক্রস করেছি স্পেনে। কি চ্যানেল, এত চ্যানেল ক্রস করেছে, আর কোথাও ভুলে যায় এই তর্ক বিতর্কতে। হ্যাঁ, তো জিব্রাল্টার স্টেট, ওটা তো আমার এখনো বিশ্ব রেকর্ড আছে। তাদের স্পেনের 12 বছর রেকর্ড আমি ভেঙেছি। এগুলো কতজন জানে? এখন আমাকে বলতে হচ্ছে, লোকে জানছে অনেক কথা, এখন জানে না, এখন বলতে হচ্ছে। তো ইটালিতে বলো, টরেনিয়াস কাপ গ্রিসে, ক্যাটাগরিয়া চ্যানেল ইউএসএ তে, এই যে শ্রীলঙ্কা টু ইন্ডিয়া আমি ক্রস করেছি। সারা ভারতবর্ষের লোক আমাকে স্যালুট করে, আমি জানি। কিন্তু আমি যেহেতু খুব ঘরোয়া শান্ত প্রকৃতির মানুষ, আমি কোনো সাথে যাই না, পাশে দেয় না। কিন্তু কেউ যদি গ্র্যান্টেড কিছু নিয়ে নেয়, তখন একটু রুখে দাঁড়াতে হয়। কারণ আমার জীবন খুব সিম্পল। আমার লাইফটার এইম হচ্ছে যে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। ওটাই আমার জীবনের মোটো, যে তুমি চিন্তা ভাবনাটা করবে অনেক বড়। তা আমার সেই চিন্তা ভাবনা বড়ই রেখেছি। আমি ইতিহাস সৃষ্টি করতে চেয়েছিলাম, একটা কাহিনীকে রূপান্তর করতে চেয়েছিলাম, যে 7 সমুদ্র 13 নদী পার করে রাজকুমার আসবে। আমি এইটাই আমার মেয়ে ছিল, যে আমি এম ছিল যে আমি করবো, আমি করে দেখিয়েছি। আমার এম হয়ে গেছে। আজকে যদি তোমাদের মাধ্যমে যদি বলে যে চেয়েছি, তাহলে তোমাদের মাধ্যমে আমি চাইছি আমাকে জমি দিন সুনীল একাডেমি করার জন্য। ওটা আমি অনেক বছর ধরে চাইছি, কেন দিচ্ছেন না? ওটা তো আমি চেয়ে এসেছি। সারা প্রেস, সারা সাংবাদিক, তোমরা সবাই জানো, আমি যেখানেই যাই সেখানেই বলি একটা জমি দিন না, একটা জমি দিন না। বিধানসভায় অশোক ভট্টাচার্যকে আমি বারবার বলে আমার 5 বছর মুখ ব্যথা হয়ে গেছে। তার নামই হয়ে গেছিল অশোক ভট্টাচার্য, জায়গা হয়েছিল একাডেমি ভট্টাচার্য। মানে এমন আমার নিয়ে নিয়েছিল যে আমাকে দিন, একটা জমি দিন না, কেউ দেয়নি, এখনো কেউ দেয়নি। আমি লড়াই করছি। তো সেই বেলায় তোমরা একটা মেয়ে এত সারা দুনিয়া কাঁপিছে, অ্যাচিভমেন্ট করেছে, সারা বিশ্ব থেকে চিঠি আসছে এখনো পর্যন্ত আমার কাছে। আমার ইন্টারভিউ এই কদিন আগেও ইংলিশ চ্যানেলে একটা মেয়ে, মানে ওই ইংল্যান্ডের একটা মহিলা, এই তোমাদের এই মতন এই অনলাইনের মধ্যে ইন্টারভিউ নিচ্ছে। তারা বিভিন্ন জায়গা থেকে চায় আপনার অভিজ্ঞতাগুলো বলুন। তা এই অভিজ্ঞতাগুলো এরকম ভাবে তোমাদের শেয়ার করবো না, আমি জলে দেখিয়ে শেয়ার করবো এইসব আমাদের বাংলার ছেলে মেয়েদের জন্য। সেটা আমি করতে পারলাম, পারিনি। আমি চেয়েছি, এইটা আমি চেয়েছি, কিন্তু আমি পারিনি। এখন আমি চাইছি
যে আমরা দিন না। আপনি জমি চাইছেন, অর্জুন কথা প্রসঙ্গ তোলা হলো, কিন্তু আপনি চাইছেন এখনো জমি চাইছেন, জমি দেবেন কি মনে হচ্ছে? দেখো, আমি সবসময় আশাবাদী এবং পজিটিভ মাইন্ডে চলি, নেগেটিভ কখনো ভাবি না যে হবে না হবে না হবে না। এটা স্পোর্টসম্যানদের ভাবাই উচিত না। আমি ভাবছি একদিন না একদিন হবে, কেউ না কেউ দেবে, কেউ না কেউ দেবে। তবে কি ব্যাপারটা হচ্ছে, আমার বয়স হচ্ছে, আমার এনার্জি চলে যাচ্ছে। একটা বয়সে যে এনার্জি করার ক্ষমতা, সেটা বয়সের সাথে সাথে চলে যায়। সুতরাং সময় কিন্তু আমার জন্য বসে থাকছে না, সময় এগিয়ে যাচ্ছে। আমি চাইবো যে দিক, যখনই হোক দিক। আমি চেষ্টা করব যাতে এই সুইমিং একাডেমির মাধ্যমে শুধু আমি নয়, আমার যে হাজবেন্ড, তার কথাও বলবো, তাকে কেন অর্জুন দিলেন না? সে তো আমার আগে পাওয়ার কথা, তার যে পারফরমেন্স ছিল সে তো আমার আগে পাবে। সে 8 বছর ন্যাশনাল চ্যাম্পিয়ন, সে ন্যাশনাল ইন্টারন্যাশনাল মেডেল সাব গেমসে তার গোল্ড তারও কম নেই। যে অনেক কিছু গেম খেলেছে, এশিয়ান চ্যাম্পিয়নশিপ সিলভার মেডেলিস্ট, যেটা আমি নই। তো সুতরাং তাকে কেন অর্জুনটা দিলেন না? আমার আগে তো তাকে দেওয়া উচিত ছিল। সে আমার মানে সহযোগী, আমার মেন্টর, আমার লাইফ পার্টনার, এবং মুখ্যমন্ত্রী যদি বলে যে প্রেম করেছি, তো তার সাথেই করেছি। 11 বছর বয়স থেকে তাকে জানি, তার সাথেই এত জীবন, এত বছর কাটিয়ে দিলাম। তো ওই শব্দগুলো খুব কানে বাজে। আজকে আমার নাতনি এক্স্যাক্টলি 8 মান্থ, 8 মাস বয়স আমার নাতনি। তো সুতরাং কতটা সময় পেরিয়ে এসেছি, এখন এইসব কথাবার্তা মানে শুনতে উনি কি কানে লাগে। এগুলো আপনার কি মনে হয়? দেখুন দেখুন আমি কি করে বলি বলুন? আমি আমার কথা বলতে পারি, আমি আপনাদের আমার কথা বলছি, ওনার কথা উনি বলবেন, ওনার কথা আমি বলতে পারি না। ওনার মনে কি আছে, আমি তো ওনার সাথে থাকি না, তাহলে তাও করতে পারতাম। এই এতদিনে কখনো কথা হয়নি? না না না, কথাই হয়নি কখনো? না না। তবে 91 উনি যখন মুখ্যমন্ত্রী স্পোর্টস মিনিস্টার ছিলেন, মানে কেন্দ্রীয় মিনিস্টার ছিলেন, তখন আমি 3টে কাজ নিয়ে ওনার কাছে গেছিলাম। আমি যখন শ্রীলঙ্কায় যাচ্ছি সাব গেমসে, তখন মানে এটা অনেকটা বড় স্টোরি, বলতে গেলে তোমাদের সময় লাগবে। আমার সাথে ফেডারেশনের অনেক মানে অশান্তি ঝগড়া বলতে পারো। তারা আমাকে কোনো মতেই পছন্দ করে না, কারণ আমি একটু আন্দোলনকারী, আমি একটু সোজা সাপটা কথা বলি, আমি লালকে লাল বলি, কালোকে কালো বলি। হ্যাঁ, এবং আমার এটা মোটোই যে আই উইল অলওয়েজ ফাইট ফর দ্য রাইট। তো সেটা করতে গেলে কিছু মানুষের চোখে আমি তো খারাপ হই, সেই জন্য কিছু যায় আসে না। যার জন্য হয়তো আমি ইন্ডিভিজুয়াল গেমটা পছন্দ করি। আমি এমনি 7-8টা নিয়েছি ওই জন্য, যে কোনো এখানে অ্যাটলিস্ট কোনো তর্ক বিতর্ক করার কারণ ক্ষমতা নেই। কেউ বলতে পারবে না যে ফার্স্ট আসেনি, এগুলো মেডেল আনেনি। হ্যাঁ, এ তো মানে ওপেন একটা ব্যাপার আছে, এখানে আর কোনো তর্ক বিতর্ক এই জায়গাটা কেউ ঢুকতে পারবে না। অন্য বিষয় নিয়ে দেখো, অ্যাওয়ার্ড তো আমি দিচ্ছি না, অ্যাওয়ার্ড আমাকে লোকে দিচ্ছে, আমাকে সরকার দিচ্ছে। কাজের জন্য দিচ্ছে? কাজের জন্য আমাকে সরকার দিচ্ছে। হ্যাঁ, মানে এটা সরকার দেয়, এটা হচ্ছে আমার দেশ দেয়, দেশ দেয়। তো সুতরাং এইখানটায় কে কি বললো তার ব্যাপার, ওইখানে আমি বলতে পারবো না, কিন্তু আমার অ্যাচিভমেন্ট নিয়ে কেউ কথা তুলতে পারবে না। হ্যাঁ, কিন্তু বাংলার তো যেটা সাঁতারের যদি কথা বলা হয়, সেই জায়গায় বাংলার বর্তমান কি অবস্থা, কি কি সরকার কি ভাবনা চিন্তা করছে? আপনি তো আরো কাছ থেকে জেনে এই সাঁতারের বিষয়টা। আরো আমার বাংলাকে শেষ করে দিয়েছে। একটা মানুষ আছে, সেক্রেটারি হয়, কখনো এ হয়, আজ 40 বছর হয়ে গেছে। বামপট সরকার চলে গেছে অনেকদিন আগেও, সেও আছে এখনো। এবং আমি বলবো বাংলা সঙ্গী বাংলার সাঁতারে ক্ষতি করছে। যেটা বলার জন্য আমি একটু থেমে যাতে হলো, সেটা হচ্ছে যে ফেডারেশন আমার বিরুদ্ধে আমাকে হেনস্থা করার জন্য তারা একটা প্ল্যান নিয়েছিল। এবং 91-এ ত্রিচুরে আমার যখন ন্যাশনাল হয়, প্লাস সাব গেমস ট্রায়াল একসাথেই আর কি, ওখানেই সিলেকশন হবে ন্যাশনালে। তো তখন আমাকে ফার্স্ট ইভেন্ট আমার ফার্স্ট দিনেই 100 মিটার ব্যাকস্ট্রোকে আমাকে ডিসকুয়ালিফাই করে। আমাকে প্ল্যান বলেছিল আমাকে অনেক এসে যে বলে খুব সাবধান, কিন্তু সাবধান এখন আমার ইভেন্টে কেউ একটা ডিসকুয়ালিফাই করতে পারে, এটা আমার কল্পনার বাইরে ছিল। তো ডিসকুয়ালিফাই করে, তখন আমি প্রচন্ড রেগে যাই, এবং এতটা আমি রেগে যাই যে আমি অজ্ঞান হয়ে যাই এবং আমার হসপিটালে নিয়ে যায়। সারা রাত্রে আমার মাথার মধ্যে বরফ দেয়। কিন্তু তার সত্ত্বেও আমি তারপরে উঠে এসে আমার সমস্ত বাকি যে ইভেন্টগুলো, আমি সমস্ত ইভেন্টগুলো করি, এবং 6টা ইভেন্ট আমি চান্স পাই শ্রীলঙ্কায় সাঁতার কাটার জন্য। তখন মন্ত্রী মানে ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন কেন্দ্রের, আমাদের এখনকার মুখ্যমন্ত্রী। আমি তার কাছে যাই, কারণ আমার গর্ব ছিল তখন যে একজন মহিলা আমাদের দেশের ক্রীড়ামন্ত্রী হয়েছেন, এবং আমরা ক্রীড়াপ্রেমী মানুষ, আমরা ক্রীড়াবিদ।
তার কাছে গেছিলাম 3টে কমপ্লেন নিয়ে। একটা হচ্ছে যে ন্যাশনাল ফেডারেশন আমার উপর অবিচার করছে, আমার সাথে মানে আমাকে হেনস্থা করছে, আমাকে ইভেন্ট থেকে বাদ দিয়েছে, নাহলে আমি 7টা ইভেন্ট নিয়ে আমি শ্রীলঙ্কায় যেতাম, আমি শ্রীলঙ্কায় যেতে পারিনি, সেইটা আমি কমপ্লেন জানাই। আরেকটা হলো রামানুজ মুখার্জি, যিনি এখনো পর্যন্ত আমাদের রাজ্যের আছেন, সেক্রেটারি বলে নিজেকে এখনো পর্যন্ত, গদি ছাড়ে না। তো সেই ভদ্রলোক আমাদের সাব গেমসেও যাচ্ছিলেন ম্যানেজার হয়ে। আমি তাকে জানাই যে এই ভদ্রলোক আমাদের টিমের সাথে যাচ্ছে, কিন্তু তিনি এই যে আমাদের ক্যাম্প চলছে এত মাস ধরে, তিনি একটা দিন এখানে আসেননি। সেই জন্য আমি তাকে কমপ্লেন জানাতে গেলাম যে এই ভদ্রলোক আমাদের টিমের সাথে যাওয়া উচিত নয়। আরেকটা সব থেকে বাজে ব্যাপারটা হলো, আমাদের সাঁতারু মেয়ে একটা বাঙালি, যার নাম হচ্ছে নয়না নন্দী, তার দাদাও সাঁতার কাটতো, সে চান্স পায় শ্রীলঙ্কা যাওয়ার জন্য, তাকে বাদ দেওয়া হয় টিমের থেকে, এবং তাকে বাদ দিয়ে গুজরাটের আমাদের যে ফেডারেশন সেক্রেটারি, সেই গুজরাটের একটি মেয়েকে, অযোগ্য মেয়েকে টিমে ঢোকায়। এর কমপ্লেন করতে গেছিলাম যে এটা ঠিক হচ্ছে না, আপনি এটা দেখুন। তখন সে বলেছিল যে আমি দেখছি, কিন্তু আলটিমেটলি কিছু হয়নি, সেই মেয়েটা বাদ যায়। অত বড় একটা নেহরু স্টেডিয়ামে আমরা পুরো ইন্ডিয়ার টিম শ্রীলঙ্কায় চলে যায়, তাকে একা রেখে সে দিল্লিতে কলকাতা আসবে কি করে কিছু জানে না। আমরা অন্য একজনকে রিকোয়েস্ট করে যে তাকে বাবা তুমি সামনে কিভাবে পৌঁছে দাও না এরকম করো। একটা বোধহয় আমাদের টিমের একজন রয়ে গেছিল, ম্যানেজার টাইপের, ম্যানেজার না কোচ, যে ওই মেয়েটাকে একা ছাড়া যাচ্ছিল না। তো সেই সময় তখন আমার সাথে মানে এখনকার মুখ্যমন্ত্রী তখন দেখা, কিন্তু কিভাবে আমরা নিঃশেখাতে যাবোই, যেতেই পারি, যাবো না? আমরা তো এখানে রাজ্য সরকারের যে এখানে ক্রীড়ামন্ত্রী আছেন, আমরা দরকার পড়লে আমরা যাবো না? নিশ্চয়ই যাবো। তো সুতরাং তোমরা যে কথা নিয়ে এসেছো, সেদিনকে যে রিচার্ডি নিয়ে কথা হচ্ছে, সেখানে আমার কথা কি করে আসলো, এটা আমার ভাবতে সত্যিই এখনো পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে। এটা অবাক ব্যাপার। বাংলার সাঁতারের বর্তমান কি অবস্থা? খুব বেশি ভালো অবস্থায় বলবো না, যারা উঠে আসছে তাদের ইন্ডিভিজুয়াল, তারা নিজের বিভিন্ন জায়গায় কল্পনা করছে, কতটা সরকার এই বিষয়টা দেখছে। ওইটাই বলছি যে আমাদের সাঁতারুরা, ছেলে বা মেয়ে, তারা অনেকে বিভিন্ন রাজ্যে গিয়ে তারা প্র্যাকটিস করে, ট্রেনিং করে, তারা পার্টিসিপেট করে। আমাদের রাজ্যে এখনো পর্যন্ত আমি তো বলছি, আমরা 2 জন বসে আছি ইন্টারন্যাশনাল সাঁতারু, এখানে কোনো সাঁতারের কোনো এখন একাডেমির কোনো ব্যবস্থাই করতে পারেনি। কেন করতে পারেনি? এখানে আমাকে না দিক, অন্য কাউকে দিক না, একাডেমি করুন, সুইমিং একাডেমিটা করুন। আমাকে না দিলেও দেবে না, কি আছে, আমি তো কোনো অ্যাচিভমেন্ট করিনি, যদি কেউ ভাবে চেয়েছে অ্যাওয়ার্ডগুলো পায়, তাহলে তো আমার দরকার নেই, অন্য কাউকে দিক, কিন্তু সুইমিং একাডেমি হোক, যাতে আমাদের রাজ্যের ভালো হয়। রাজ্যের সাঁতারুরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তাদের একটা প্ল্যাটফর্ম দেওয়া হোক, একটা সলিড একটা প্ল্যাটফর্ম, যেখানে একটা অভিজ্ঞতাপূর্ণ সম্পূর্ণ একটা ব্যক্তি, তারা এই সাঁতারগুলোকে সঠিকভাবে তারা প্রশিক্ষণ দিয়ে ইন্টারন্যাশনাল মেডেল নিয়ে আসতে পারবে। এটাই তো মোটো এম আমাদের, সেটাই করুক। কিন্তু বাংলার অবস্থা খুব যে ভালো অবস্থায় আছে একদমই নয়। কিন্তু আমাদের প্রতিভার কোনো অভাব নেই, প্রতিভা আমাদের রাজ্যে প্রচুর। আমাদের বাংলা হচ্ছে নদী নালার, মানে আমরা বলি না যে জল চারিদিকে ভর্তি। তো সুতরাং এইখানে যদি বাংলাতে যদি আমরা সাঁতারু মাত্র দিয়ে হয়, কোথায় হবে? এখানে তো একসময় বাংলা চ্যাম্পিয়ন হতো, আমার থেকেও আগের যুগের কথা বলছি, বাংলা চ্যাম্পিয়ন হতো। সেইখানে আজকে বাংলা পিছনে পিছনে কোথায় চলে গেছে। এখন কর্ণাটক, আজ বিগত কয়েক বছর ধরে কর্ণাটক একদমে তারা মানে সমস্ত স্টেটকে ভ্যানিশ করে দিয়ে সমস্ত মেডেল তারাই নিয়ে যাচ্ছে। তো ইনফ্রাস্ট্রাকচারটা খুব দরকার আছে আমাদের রাজ্যে, ইনফ্রাস্ট্রাকচারটার উপর নজর দিই। দিদি, আপনি কি এখনো সাঁতার কাটেন? প্র্যাকটিস কিভাবে? দেখো, প্র্যাকটিস তো আমার মানে জলই আমার জীবন। জল থেকে যে কোনোদিন ছাড়বো, এটা আমি ভাবলেই আমার কান্না পেয়ে যায়। আমার একটা এইম ছিল জীবনে যে আমি সাঁতার তো কোনো সময় তো একটু অফ দিতেই হবে, অফ দেবো, কারণ শারীরিক শরীর সেভাবে নেবে না। কিন্তু আমার ভাবনা চিন্তা ছিল যে আমি সুইমিং একাডেমি করবো, সেইখানে বাচ্চাদের যেমন শেখাবো, সেখানে আমি একটা প্র্যাকটিসের মধ্যে নিজেকে রাখবো, সবসময় জলে পড়ে থাকবো, নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখবো। যখন আমার 60 বছর উপর হয়ে যাবে, তখন আমি ওল্ড মানে বয়স্ক একটা রেকর্ড করার জন্য আবার আমি যাব, যে বয়স্ক একটা সাঁতারু যে ইংলিশ চ্যানেল আবার মানে ক্রস করেছে, মানে কি বলবো, বয়স্ক মহিলা হিসাবে। এই রেকর্ডটা আমার খুব করার ইচ্ছা ছিল, যে আমি একাডেমিতে, আমার নিজের একাডেমিতে আমি সাঁতার কাটবো, প্র্যাকটিস করে সেই লেভেলটা রাখবো। তারপর 60 বছর যেই পেরিয়ে যাবো, তখন আমি আবার ইংলিশ চ্যানেলে দৌড়বো। তো কোথায় কি রাজ্য করতে পারছি না। রাজ্য সরকারের বাধার জন্য কি করতে পারছেন না? রাজ্য সরকারের বাধা বলো না, এখানে তো আমাকে বাধা নেই, আমি জমিটা চাইছি।
এখানে কেউ বাধা দেয়নি। আমি আবেদন করেছি, আগে সাড়া দেয়নি, বর্তমান সরকার আবেদনে কেউ সাড়া দেয়নি, বাধা কেউ দিচ্ছে না। বাধা কোনোদিন করতেই পারিনি, কোথায় বাধা দেবে, করলে হয়তো কি করবো জানি না। কিন্তু আমি চাই যে সমাজে যাতে কিছু কাজ করে যেতে পারি, মানে সমাজের জন্য তো কিছু দায়বদ্ধতা আছে আমাদের, যে এত চ্যাম্পিয়ন হলাম, ঠিক আছে, মেডেল নিয়ে আসলাম, 350-র উপর আমার মেডেল আছে, হ্যাঁ, তো সুতরাং সেই মেডেল গুলো কি হবে, আমি সাথে নিয়ে যাবো না, সেইগুলো মানুষ দেখবে, উৎসাহ পাবে। আজকে যেমন রিচা বিশ্বকাপ নিয়ে এসেছে, এই কাপটা দেখেই তো উদ্ধৃত হবে মানুষ। তো আমারও ওই মেডেল দেখে সাঁতারুরা আসবে যে না আমি এরকম হবো, আমি এরকম 4টে রাষ্ট্রপতি পেয়েছি, আমার 10টা অ্যাওয়ার্ড পাবো। তো এটাই তো নিয়ম, এটাই তো করা উচিত মানুষের। তো আমিও তো তার বাইরে নই, আমি এবং আমার হাজবেন্ড যে এত ইন্টারন্যাশনাল সুইমার, আমাদের তো টাইম তো চলে যাচ্ছে, টাইমটা তো বিশাল বড় একটা ফ্যাক্টর। সময় কাউকে, মানে সময়টা বেঁধে রাখা যায় না, তাকে বেঁধে রাখতে গেলে তা মারতে পারতাম তাহলে তো হতো, সময় চলে যাচ্ছে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব যদি করতে পারতাম, তাহলে যে মানসিক দিকে লড়াই আমি লড়েছি সেইটা করতে পারতাম। কারণ মাথা নিচু করার মহিলা আমি নই, আমি ভীষণভাবে সেলফ মেড, এবং সেটাই আমার মানে আত্মবিশ্বাস বলতে পারবো, সেটা আমার অহংকার, যে আমি নিজেকে একদম ছোটবেলার থেকে নিজেকে ওইভাবেই তৈরি করেছি যে ইন্ডিভিজুয়াল গেম খেলবো যাতে কেউ কিছু বলার না থাকে, আর মাথা উঁচু করে সমাজে চলবো যাতে কেউ কিছু বলতে না পারে, এবং এমন কিছু দাগ রেখে যাব যেতে মানুষ মনে রাখবে এবং ইতিহাস সৃষ্টি করে যাব। আমার অ্যাচিভমেন্ট আমাকে কথা বলবে। আপনাদেরকে সরাসরি শোনালাম মুখ্যমন্ত্রী যে গত কয়েকদিন আগে মন্তব্য করেছিলেন ইডেনে, সেই বক্তব্য একেবারে মিথ্যে, এমনটাই কিন্তু জানিয়ে দিলেন আমাদের সামনে সরাসরি বুলাদি। এবং সেই তার পাশাপাশি আরো যে বিষয়গুলি তিনি তুলে ধরলেন, বাংলার বর্তমান কি অবস্থা রয়েছে, এই ক্রীড়া জগতের বা সাঁতারের জগতে কি অবস্থা, তা কিন্তু সরাসরি আপনাদেরকে প্রতিবেদনে শোনালাম। ক্যামেরায় শুভদীপের সঙ্গে সমরের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।